নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন একেডি মন্থন টিভি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অপূর্ব কুমার দাস। বন্ধুরা, সম্প্রতি ইউটিউবার ধ্রুব রাঠি আমাদের যে মহাকুম্ভ 2025 হয়ে গেল, এটা নিয়ে এর জল নিয়ে একটা বিভ্রান্তিকর দাবি উত্থাপন করেছে এবং সেটা নিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে একটা ভারত সরকার তথা ভারতের যে সংস্কৃতি তার একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিন্তু তার এই দাবিগুলো আসলে কি সত্য ছিল, নাকি এগুলো ছিল একপাক্ষিক বিভ্রান্তিকর? ভারতবর্ষকে ছোট করবার জন্য একটা নেগেটিভ বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া, যেটা ডিপ স্টেট চাইছে, বা অন্যান্য বিদেশি কিছু রাষ্ট্র তথা ভারতেও কিছু বিরোধী দল, তার সেই সঙ্গে ভারতবর্ষের যারা ক্ষতি করতে চায়, তারা এই ব্যাপারটা চাইছেন যে এত বড় যেখানে একটা মহাকুম্ভের মতো, যেখানে প্রায় সারা ভারতবর্ষের 60 কোটি মানুষ সেখানে উপস্থিত হয়ে ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐক্য, ভারতবর্ষের যে সমরসতার জায়গা, এত কিছু এত ভালো একটা ব্যাপারকে কেউ মেনে নিতে পারছেন না। আর সেই জন্যই জার্মান থেকে হোক বা অন্যান্য যে কোনো দেশ থেকেই হোক, ভারতবর্ষকে ছোট করবার জন্য বিভিন্ন জনকে কাজে লাগিয়েছে। আমার যেটা মনে হয় যে এই ধরনেরই একটা প্রোপাগান্ডার অংশ হচ্ছে এই রাঠির ভিডিও। সেখানে বিভিন্নভাবেই মহাকুম্ভের যে বিষয়টাকে তুলে ধরা হয়েছে এবং সেগুলো কিছু দাবি করা হয়েছে, যে সেই গবেষণার যে বিভিন্ন দাবি যেগুলোকে রাখা হয়েছে সেগুলো নিয়ে আমি একের পর এক আলোচনা করব এবং একটা বিশ্বাসযোগ্য সূত্র ব্যবহার করে আপনাদের বিষয়টাকে দেখানোর চেষ্টা করছি। প্রথমত যে দাবিটা করা হয়েছে যে বিওডি গঙ্গায় যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড যেটাকে বলা হয়, সেটা নাকি অনেক মাত্রাতিরিক্ত ছিল। অর্থাৎ কিনা আইএসের কিছু পয়েন্ট আছে যেগুলোকে উল্লেখ করে বলবার চেষ্টা করা হয়েছে যে বিওডি মাত্রাটা এমন একটা জায়গায় ছিল যেটা মানুষের পক্ষে খুবই ক্ষতিকারক অবস্থায় ছিল। কিন্তু এবারে দেখা যাক যে কি ব্যাপারটা আসলে ছিল, কি হয়েছিল সেখানে, এবং ধ্রুব রাঠি সেটাকে বা সেই তথ্যগুলোকে কিভাবে সমস্ত মানুষের সামনে সেটাকে উত্থাপন করেছেন। 16ই জানুয়ারি 2025 একটা নির্দিষ্ট তারিখকে ধ্রুব রাঠি ঠিক করেছে এবং বিওডির মাত্রা সেই দিনে যেটা ছিল 0.09 mg পার লিটার, যেখানে যে নিরাপদ মাত্রার থেকে অনেকটা বেশি, সেটাকে আর দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু সিপিসিবির যে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিওডি মাত্রা কিন্তু অঞ্চলভেদে কিন্তু পরিবর্তিত হয় এবং কোথাও কোথায় কিন্তু সেটা 3 mg পার লিটারের নিচেও ছিল। তাছাড়া এটি সরাসরি স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু কোনো সৃষ্টি করে না, যতক্ষণ না জলের যে দ্রবীভূত অক্সিজেনটা সেটা পর্যাপ্ত থাকে। যদি কেউ এটা দেখতে চান তাহলে সিপিসিবির যে রিপোর্ট 2025 আছে সেটা যদি একটু ভালো করে দেখেন যে গড় যে মাত্রা সেটা কত ছিল, তাহলেই কিন্তু প্রত্যেকে বুঝতে পারবেন যে আসলে ধ্রুব রাঠি কোন জায়গাটাকে খুব কায়দা করে, খুব বিশেষভাবে উল্লেখ করে 16ই জানুয়ারির একটা এত মাত্রা ছিল উল্লেখ করে দিয়ে সেটাকে একটা নেগেটিভ বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরে যে দাবিটা করা হয়েছে যে ফেকাল কোলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা নাকি অত্যধিক ছিল। আপনারা যদি তার ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন এমনভাবে কিছু গ্রাফিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই ধরনের একটা বলা হয়েছে যে ফেকাল কোলিফর্মে ব্যাকটেরিয়া, সেটার জন্য অনেক ক্ষতি হতে পারে বা হতে হয়েছে বা কিছু একটা এরকম বলবার চেষ্টা হয়েছে। সে দাবি করছে যে 20 জানুয়ারিতে 2025 সঙ্গমে ফেকাল কোলিফর্ম 49,000 MPN পার 100 ml ছাড়িয়ে গেছে, যেটা নিরাপদ মাত্রা 2500 MPN পার 100 mPL। কিন্তু যদি এবার আমরা সেই সিপিসিবির একই রিপোর্ট দেখি, তাহলে এর মাত্রা কিন্তু যেখানে দেখানো হয়েছে বা পরিবর্তনশীল বলা হয়েছে এবং বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে 2-1 দিন হয়তো বৃদ্ধি হয়েছে সেটা বলা হয়েছে। এবং কখনোই জলের যে বিশুদ্ধতা সেইটার যে নির্ধারণের যে একমাত্র মাত্রা এটাই হবে, এটাও কিন্তু নয়। তারা পরিষ্কার সিপিসিবি কিন্তু বলছে এটার কখনোই নয় এবং একাধ দিন কিছু পরিবর্তন হয়েছে কেবলমাত্র, সেটা যদি আপনারা সিপিসিবির রিপোর্টটা দেখেন তাহলেই দেখতে পারবেন। ডাউন টু আর্থ রিপোর্টকে উল্লেখ করে সে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি একটা ভ্রান্তভাবে সকলের সামনে উপস্থাপন করবার চেষ্টা করা হয়েছে। চতুর্থ দাবি যেটা বলা হচ্ছে যে সরকার গঙ্গার যে জলের যে পরিশোধনের নামে শুধুমাত্র কি করেছে না, জলটাকে ছেড়ে দিয়েছে আর ছেড়ে দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে কেবলমাত্র জলের যে শুদ্ধতাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে। কিন্তু আসলে কি তাই?
গঙ্গা পরিষ্কারের জন্য নতুন জল ছাড়া হয়, একটা স্বাভাবিক পদ্ধতি আছে এবং বিশ্বব্যাপী নদী যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু হয়। এটা কোনো প্রতারণামূলক কৌশল নয় যে আমি হঠাৎ করে একটু ভাবলাম কিছু একটা করলাম করে দিলাম, সেটা কিন্তু নয়। কিন্তু মিস্টার রাঠি কিন্তু চেষ্টা করেছে এইভাবেই বলার যে এটা হঠাৎ করে মনে হয়েছে যে একটু ছেড়ে দিলাম, লোকে ভাববে যে গঙ্গার জলে কোনো দূষণ নেই ইত্যাদি, এইভাবে বলবার চেষ্টা করেছে। তাছাড়া যে গঙ্গার যে বিশুদ্ধতা বাড়ানোর জন্য সরকারের যে 2014 সাল থেকে যে দীর্ঘমেয়াদী একটা প্রকল্প চলছে, নমামি গঙ্গা প্রকল্প, সেই প্রকল্পকে যদি আমরা দেখি, যদি আপনারা পিআইবি 2025-এর রিপোর্টটাকে দেখেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে গঙ্গার জলের যে দূষণকে কমানোর জন্য কি কি পদ্ধতি নেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন রিপোর্টকে নেওয়া হয়েছে, বিভিন্ন ব্যক্তির পরামর্শকে নেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা একটু খেয়াল করেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়টাকেও কিভাবে আর নেগেটিভভাবে সমস্ত মানুষের কাছে উপস্থাপন করবার চেষ্টা করা হয়েছে। गंगा नदी को फिर से स्वच्छ बनाने के लिए चलाया जा रहा नमामि गंगे मिशन मजबूती के साथ आगे बढ़ रहा है। इसी दिशा में उत्तर प्रदेश की धार्मिक नगरी वाराणसी में भी गंगा की अविरलता और निर्मलता में तेजी से सुधार देखा जा रहा है। क्लीननेस जो पहले वहाँ पे सॉलिड वेस्ट जाता था, घाट्स खराब रहते थे, घाट्स के किनारे कुछ कुछ एक्टिविटीज़ होती है, अब वो बंद हो गई है, तो ऑब्वियसली उसका प्रभाव तो अच्छा पड़ेगा ही ना। हाँ, और जितना सीवेज पहले जा रहा था उसका काफ़ी मात्रा में तो ट्रीट होके ही जा रहा है या ट्रीट होके किसी और के लिए यूज़ हो रहा है, तो ये कहना तो बिल्कुल ही यानी कि এরপরে যে দাবি, এনজিআই সরকারের রিপোর্টটা নাকি বাতিল করেছে। আইএস এর পয়েন্ট সূত্র ধরে সেখানে বলা হচ্ছে যে এনজিটি সরকারের যে রিপোর্ট সেটা নাকি বাতিল করেছে। এখন এনজিটি উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বোর্ডের কিছু রিপোর্টে আপত্তি তুলেছিল, তবে এটা কিন্তু গঙ্গার যে সামগ্রিক দূষণ পরিস্থিতির কিন্তু কোনো প্রতিবেদন নয়। এটা শুধুমাত্র কি ছিল, নির্দিষ্ট কিছু স্থানের নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছিল, নির্দিষ্ট স্থানের। এটা কিন্তু কোনো একটা মানে পরিপূর্ণ যে রূপ সেটা কিন্তু কখনোই নয়। যদি আমরা এনজিটির যে রিপোর্ট, যে রায় যে আছে 2025, সেটা যদি আপনারা দেখি তাহলে সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাবো এই বিষয়টা ওইভাবে বলা হয়েছে। পরবর্তী যে দাবি আরও আশ্চর্যজনক, যে এই যে মহাকুম্ভের মতো জায়গায় নাকি একটা দূষণ এমন জায়গায় পৌঁছে গেছিল বা পৌঁছে গেছে যে যাতে করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি প্রচণ্ডভাবে বেড়েছে। সেটা তো এই সূত্র নেওয়া হয়েছে ডাউন টু আর্থ পত্রিকা বা রিপোর্ট থেকে নেওয়া হয়েছে সেখানে। কিন্তু এবার দেখা যাক কি পরিস্থিতি হয়েছিল। নদীর দূষণ স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে, তবে মহাকুম্ভে অংশ নেওয়া কোটি কোটি মানুষের মধ্যে এই ধরনের কোনো ঘটনা কি হয়েছে? আপনারা তো প্রায় ভারতবর্ষের অর্ধেকের বেশি মানুষ এখানে পৌঁছে গেলেন। কোনো মহামারী, কোনো ব্যাপক অঞ্চল জুড়ে একটা কোনো স্কিন ডিজিজ হতে পারে বা এই ধরনের কোনো কিছু কি কেউ খবর জানি? আমরা জানি না। তাহলে এই যে একটা উল্লেখ করে যে গঙ্গার সেই সময় গঙ্গার জলে এত দূষণ ছিল, স্বাস্থ্য ঝুঁকি ছিল, স্বাস্থ্য ঝুঁকির ফলে বিভিন্ন মহামারীর প্রাদুর্ভাব ঘটতে পারে, সেরকম কিছু ঘটেছে কি? তো হয়নি। তাহলে এই যে যেখানে বিভিন্ন মাত্রার পরিমাণ বেড়ে গেছে তার পরিণাম এই ঘটবে, এটা যে সম্পূর্ণভাবে ভ্রান্ত সেটা কিন্তু আমরা বলতেই পারি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে রিপোর্ট আছে 2025-এর, সেখানে যদি আমরা একটু নজর দিই তাহলেও কিন্তু দেখতে পাবো যে এই বিষয়টাকে পরিষ্কার বলা হয়েছে। তার পরবর্তী সময়ে কোনো পরিবারের, কোনো ব্যক্তির, কোনো স্থানের কোথাও কিন্তু এই ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত বিষয় ঘটেনি মহাকুম্ভের পরে। এর পরবর্তীতে যে দাবিটা সেখানে তার ভিডিওতে করা হয়েছে যে গঙ্গার সশুদ্ধিকরণের ক্ষমতা নিয়ে সরকার নাকি ভুল তথ্য ছড়াচ্ছে। উইকিপিডিয়ার যে সূত্র সেখানে উল্লেখ করে বলা হয়েছে। এখন গঙ্গার যে শুদ্ধিকরণের ক্ষমতা সেটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, এর তো নতুন ব্যাপার নয়। গঙ্গা জলের যে একটা নিজস্ব যে ক্ষমতা আছে তার ফলেই যে সে শুদ্ধিকরণ করতে পারে এটা তো স্বীকৃত। অ্যান্ড গঙ্গায় যে ব্যাকটেরিওফেজ নামক ভাইরাস পাওয়া যায় যা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করে দিতে পারে, এটা আমরা জানি। এটা নতুন কোনো তথ্য নয় এবং বহু গবেষণায় কিন্তু এটা প্রমাণ হয়েছে। আইআইটি রুরকির যদি গবেষণা 2020 সালেরটা আমরা দেখি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে এটা উল্লেখ করা হয়েছে। তাহলে সরকার কিভাবে ভুল তথ্য ছড়ালো? সরকারের কোথায় ভুল ভ্রান্তি হয়েছে? কেবলমাত্র একটা উইকিপিডিয়ার কোনো তথ্য বা কোনো একটা পত্রিকা কিছু বলে দিল আর সেটাকে নিয়ে এমনভাবে গ্রাফিক্সের মধ্য দিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করা হয়, লাখ লাখ ভিউয়ার দেখছেন বলেই কি সেটা হয়ে যাবে? সেরকম তো কোনো ব্যাপার নয়।
সেজন্য জার্মান থেকে বসে বা অন্যান্য জায়গা থেকে বসে যারা এই ধরনের কাজ করছেন তাদের কিন্তু উপযুক্ত জবাব দেওয়া প্রয়োজন। তারপরে যেটা উল্লেখ করা হয়েছে একটু আগে, যে বিষয়টা আমি বলেছিলাম, নমামি গঙ্গা প্রকল্প নাকি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মানে আসলে কোন জায়গাটাকে সে ধরতে চেয়েছে যে এই কিছু কিছু বিষয়ের মধ্য দিয়ে ভারত সরকারকে যেমন ছোট করবার চেষ্টা করা হয়েছে, পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় সরকার তাকেও কিভাবে হেয় করা যায় বা জনগণের সামনে তাকে কিভাবে ছোট করা যায় তারও কিন্তু একটা প্রচেষ্টা হয়েছে এই ভিডিওটির মধ্য দিয়ে। এবং নমামি গঙ্গা প্রকল্পর যদি আমরা দেখি আওতায় ইতিমধ্যে 50%-এর বেশি কিন্তু সিজ ট্রিটমেন্ট যেগুলো সমস্ত প্লান্ট সেগুলো কিন্তু স্থাপন করা হয়েছে। আর জলধারার যে গুণমান সেটাও কিন্তু উন্নত হয়েছে। কেউ যদি একটু নমামি গঙ্গার রিপোর্ট 2025 দেখেন খুলে, সেখানে পরিষ্কার দেখতে পাবেন যে একটা দীর্ঘমেয়াদী প্রকল্প এবং এর প্রভাবে সম্পূর্ণরূপে যে গঙ্গাকে যে নিয়ন্ত্রণ করবার জন্য বা গঙ্গার যে শুদ্ধতাকে ঠিক করবার জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেটা যদি একটু দেখেন রিপোর্টটা, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। তাহলে এই ধরনের প্রোপাগান্ডার কি অর্থ থাকতে পারে? মানুষের সামনে একটা জায়গা থেকে এমন কায়দা কানুন করে গ্রাফিক্স দিয়ে ইত্যাদি দিয়ে বোঝানোর কোনো মানে হয় না। পরবর্তী যে দাবি হয়েছে যে সাবরমতী নদীও নাকি অপরিষ্কার রয়েছে, আশ্চর্যজনক। সেখানেও সেই উইকিপিডিয়াকে উল্লেখ করা হয়েছে, বা ওই নমামি গঙ্গা প্রকল্পে যেমন ব্যবহার করা হয়েছিল সানডে গার্ডেন লাইভকে ব্যবহার করা হয়েছে। তো একটু খেয়াল করবেন যে যে জায়গাগুলোকে খেয়াল করা হয়েছে সেগুলো হয় কোনো বিশেষ জায়গা থেকে কোনো বামপন্থী প্রভাবিত বা আন্তর্জাতিক চক্রান্ত, যেখানে ডিপ স্টেটের কোনো চক্রান্ত আছে তাদের দ্বারা কোনো প্রভাবিত কোনো মিডিয়া মাধ্যম বা কোনো রিপোর্ট, সেগুলোকে উল্লেখ করে করে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা। কিন্তু এই সাবরমতী নদীও যে অপরিষ্কার রয়েছে, সেখানে কি আছে? সাবরমতী নদীর উন্নয়নমূলক যে একটা নদী ফ্রন্ট প্রকল্প, যা মূলত কি হয়েছে যে নগর উন্নয়নের জন্য করা হয়েছে। এর অর্থ নয় যে এটা সম্পূর্ণভাবে অপরিষ্কার। এটা কি এর দ্বারা হয় নাকি? গুজরাট স্টেটের যদি আমরা পলিউশন যে কন্ট্রোল বোর্ড আছে তার 2025 সালের যে রিপোর্টটা আছে সেখানে যদি আমরা দেখি, সেখানে কিন্তু সাবরমতী নদীর সম্পর্কিত বিষয়টাকে পরিষ্কার আছে। সেই রিপোর্টগুলোকে কিন্তু ব্যবহার করা হয়নি। আর শেষ দাবি আরেকটা, যেটা ভীষণভাবে সকলের সামনে রাখবার চেষ্টা হয়েছে, যে পরিবেশবিদদের প্রতি সরকার নাকি অবহেলা করছে। মানে এক তো হচ্ছে যে তার যত রকম কোনো প্রকল্প নেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি, সেখানে যদি দেখলো যে কোনো রকম হয়তো বা কেউ সূত্র পেয়ে যেতে পারে, এবারে ধরলো যে পরিবেশবিদদেরকে অবহেলা, অর্থাৎ কিনা যারা পরিবেশবিদ মানে যারা বিশেষজ্ঞ আছে এই বিষয় নিয়ে যারা পরামর্শ দিতে পারে তাদের নাকি অবজ্ঞা করা হয়েছে। এখানে উইকিপিডিয়াকে উল্লেখ করেও কিন্তু সে বলছে। কীরকম না, জিডি আগরওয়ালের যে আন্দোলনের গুরুত্বপূর্ণ ছিল এটা আমরা সবাই জানি। তবে সরকার কিন্তু গঙ্গা সংরক্ষণের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং সেটাকে কিন্তু বাস্তবায়ন করেছে। এবং শুধু তাই নয়, যে নীতিমালাগুলো তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এই জিডি আগরওয়ালের নীতিমালাগুলোকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি আমরা পিআইবি রিপোর্ট 2025 দেখি, সেখানেও কিন্তু সেটা উল্লেখিত হয়েছে কোনো একটা দিক থেকে, যাতে করে এই যে মহাকুম্ভের যে এত বড় একটা সফলতা, সেটাকে কি করে ছোট করা যায়, সমস্ত বিশ্বের কাছে কিভাবে ছোট করে দেওয়া যায়, যে এটার মধ্য দিয়ে ভারতবর্ষের একটা রূপ যে ফুটে উঠেছে সেটাকে ব্যর্থ করবার কিন্তু একটা চেষ্টা করা হয়েছে। তাই বন্ধুগণ, আমি আজ দেখালাম যে ধ্রুব রাঠির যে দাবিগুলো সম্পূর্ণরূপে একপাক্ষিক, বিভ্রান্তিকর, এবং সেটা ভারতকে তথা বর্তমান কেন্দ্রীয় সরকারকে ছোট করবার জন্যই একপাক্ষিক আলোচনা। সেজন্য তথ্যগুলোকে সবাই চলুন ভালো করে জানি। এই ভিত্তিহীন যে প্রচারণা, তার শিকার যেন আমরা কেউ না হই। এবং সেজন্যই সকলের কাছে অনুরোধ যে আপনারা এই ভিডিওটা সকলের মধ্যে প্রচার করে দিন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টসে জানান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। ধন্যবাদ। জয় হিন্দ। নমস্কার।